যেটা বললাম, দেখ সবসময় কিন্তু মারপিট করে কিন্তু কখনোই বিয়ে ভাঙানো যায় না। তারপরেও আমরা তো ডিসিশন নেওয়ার সেই মেধা বুদ্ধিটা সৃষ্টিকর্তা তো আমাদের দিয়েই দিয়েছেন। আসলে এইভাবেই হয়, ওরকম স্পেসিফিক কেউ নেই যে আমি কারো কাছে আলোচনা করি, কেউ আমাকে ফিডব্যাক দেয়। আমার কাছে মনে হয় যে না, ওকে ফাইন, এটা ভালো হতে পারে, দেন আমি ওটা করি। অপু বিশ্বাসকে দ্বিতীয় বিয়ে করতে বাধা দিচ্ছে শাকিব খান। বেশ কিছুদিন ধরেই অপু বিশ্বাস দ্বিতীয় বিয়ের প্ল্যান করছে, কিন্তু এখনো সে বিয়েটা করতে পারেনি। এর কারণ হিসেবে অপু জানায়, শাকিবের ভয়ে আমার দ্বিতীয় স্বামী দেশে আসতে পারছে না, আর সে দেশে না আসলে আমি কিভাবে বিয়েটা করব। নেওয়ার তো মানে আমরা চিন্তা করি একটা, সৃষ্টিকর্তা প্ল্যান করে আর একভাবে। তারপরেও আমরা তো ডিসিশন নেওয়ার সেই মেধা বুদ্ধিটা সৃষ্টিকর্তা তো আমাদের দিয়েই দিয়েছেন। আসলে এইভাবেই হয়, ওরকম স্পেসিফিক কেউ নেই যে আমি কারো কাছে আলোচনা করি, কেউ আমাকে ফিডব্যাক দেয়। আমার কাছে মনে হয় যে না, ওকে ফাইন, এটা ভালো হতে পারে, দেন আমি ওটা করি। অপু আরো জানায়, শাকিবের সাথে সংসার করতে আর ভালো লাগে না। শাকিব আমার সাথে থাকলেও মনে মনে সে বুবলিকেই ভালোবাসে। আমি ওদের ভালোবাসার পথে কাটা হতে চাই না, তাই আমি দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছি। সবচেয়ে কাছের মানুষটা আমার কাছে নেই, যে বাস্তব, আমি আবারও সেই কথাটাই আসছি যে বাস্তবিক অর্থে যেটা করা দরকার সেটাই আমি করি। আর ভালো মন্দ আসলে ডিসিশন নেওয়ার তো মানে আমরা চিন্তা করি একটা, সৃষ্টিকর্তা প্ল্যান করে আর একভাবে। তারপরেও আমরা তো ডিসিশন নেওয়ার সেই মেধা বুদ্ধিটা সৃষ্টিকর্তা তো আমাদের দিয়েই দিয়েছেন। আসলে এইভাবেই হয়, ওরকম স্পেসিফিক কেউ নেই যে আমি কারো কাছে আলোচনা করি, কেউ আমাকে ফিডব্যাক দেয়। আমার কাছে মনে হয় যে না, ওকে ফাইন, এটা ভালো হতে পারে, দেন আমি ওটা করি। ওকে ফাইন, এটা ভালো। অপু আরো বলেন, ছেলেকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব, যেখানে আমাদেরকে কেউ চিনবে না। নতুন স্বামীকে নিয়ে সেখানেই সুখে শান্তিতে সংসার করতে চাই। শাকিব যদি ডিস্টার্ব না করতো তাহলে এতদিনে আমার বিয়েটা হয়ে যেত। হবে না, দেন ওটা করি না। আচ্ছা, মায়ের প্রসঙ্গে তো বললেন, মা তো সকলের জন্য একটা আস্থার নাম। যে আস্থা এখন হয়ে উঠেছেন আপনি কারোর জন্য, আমাদের জয়ের জন্য। একদম। জয় আসার পর তো লাইফে এই যে বড় হচ্ছে বিভিন্ন ধাপে, এবং অপবিশ্বাসও সেই সাথে সাথে নিজেকে আরো পরিণত করে তুলছে। তো মা হিসেবে ডিউটিটা আর ওয়ার্ক পারপাসে নিজেকে ব্যালেন্স করা কেমন চলছে? সো লাকি যে আমার বাচ্চাটা অনেক লক্ষ্মী, মাশাল্লাহ অনেক লক্ষ্মী, এবং সে তার মাকে সে শুরু থেকে আজকে পর্যন্ত সাপোর্ট দিয়ে আসছে। কারণ ও অনেক ছোট থাকতেই তো আসলে জীবন যুদ্ধে নিজেকে তৈরি করা হয়েছে। তখনও আমি ওর কোনো ঝামেলা দেখিনি, এবং সে খুব সহজেই বুঝতে পারে। এখন তো মাশাল্লাহ বুদ্ধি হয়েছে, বুঝতে শিখেছে, এবং সেই সাপোর্ট করে কাজের জায়গাটায় যে কী করা দরকার। মাঝখানে কয়েকদিন আগে আমি ওখানে দেশের বাইরে ঘুরতে গিয়েছি। সো ঘুরতে গিয়ে যেমন হচ্ছে যে সে আমাকে ছবি তুলে দিয়েছে, আমি আমার সোশ্যাল মিডিয়াতে দিব যে ফটো ক্লিক কে করেছে, আমার ফটোগ্রাফার। তো সব কিছু মিলে আসলে আমার মা থাকাকালীন আমার মা আমাকে যেমনটা গড়ে তুলেছে, একজন বন্ধুর মতো বুদ্ধি দিয়ে, বিবেচনা দিয়ে, আমি আসলে আমার ওই মার চিন্তাধারাটাকেই আমি নিজের মধ্যে। যেখানে আমাদেরকে কেউ চিনবে না, নতুন স্বামীকে নিয়ে সেখানেই সুখে শান্তিতে সংসার করতে চাই। শাকিব যদি ডিস্টার্ব না করতো তাহলে এতদিনে আমার বিয়েটা হয়ে যেত। নিয়ে আমি আমার সন্তানকে সেটাই দেওয়ার চেষ্টা করি। যদিও আমায় আমার মার মতো অতটা ভালো মা হতে পারবো কিনা জানি না, বা ট্রাই করি। আর মাশাল্লাহ আল্লাহ প্রদত্ত বা সৃষ্টিকর্তা প্রদত্তই আমার বাচ্চা অনেক বেশি শান্তশিষ্ট, আমাকে বুঝতে পারে বা আমাকে বোঝেন। সো এটা আমার কাছে অনেক বড় একটা সাপোর্ট। বাহ, এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া কিন্তু খুব ভালো একটা মাধ্যম দর্শকদের সাথে, চিত্রনায়ক বলি বা শিল্পীদের কানেকশন করার ক্ষেত্রে, কাজের আপডেট দেওয়া থেকে শুরু করে এভরিথিং। এবং আমাদের তো বড় বড় আগ্রহ থাকে যে আমাদের পর্দায় যাদেরকে দেখি তারা আসলে ব্যক্তিগত জীবনে কেমন, কি করছে, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে। এটা হচ্ছে নেভার এন্ডিং একটা ফ্যাসিনেশন সকলের জন্য। তবে একজন শিল্পী হিসেবে আপনি কি মনে করেন যে একজন শিল্পীর কতটুকু সোশ্যাল মিডিয়াতে আসলে প্রকাশ করা উচিত, বা এই ক্ষেত্রে আসলে আপনি কতটুকু সরব থাকেন? আমার ফেসবুক বা আমার সব জায়গায় সোশ্যাল মিডিয়া তো অলরেডি ওপেন, এটা সকলের কাছেই আছে। আমার কাছে আসলে মনে হয় যে শিল্পীদের একটা লিমিটেশন থাকা দরকার। কারণ আমার আগ্রহটা কোথা থেকে জন্মাবে এবং কোথায় গিয়ে এন্ড হবে, এই ডিসিশন মেকারটা আমি নিজেই। সো ওই জায়গা থেকে আমি সোশ্যাল মিডিয়াতে, আমি বললাম না যে স্টার্টিং আর এন্ডিংটা যেহেতু আমার দায়িত্বেই, সো আমি ওইভাবেই আসলে মেনটেন করি। কারণ আমিও অসুস্থ হই, আমার বাচ্চাও অসুস্থ হয়। আচ্ছা, আমি ফেসবুকে স্ট্যাটাস দিলাম, সেখানে আমি দোয়া চাইলাম, 5টা লোকের দোয়া পাবো ডেফিনেটলি, কিন্তু আমি ওটা দিলাম না, তাতেই বা কি? আমার ফলোয়ার্স হয়তো বা 9 মিলিয়ন, কারো ফলোয়ার হয়তো 900, কারো ফলোয়ার হয়তো 9 জন।
সো আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি যেহেতু একজন শিল্পী, আমাকে তো দর্শক শিল্পীর জায়গা থেকেই চেনেন। তো আমার কাছে মনে হয় যে আমার কাজের জায়গা দিয়ে যেহেতু তাদের কাছে আমার পরিচিতি, সো ওইটুকুই আমি তাদেরকে দেখাবো। যদিও মাঝখানে আমার ব্যক্তি জায়গাটা একটু ঘেটে ঘ হয়ে গিয়েছে, কিন্তু আমি যেহেতু ঘেটে ঘ করেছি, আমি বললাম না যে লিমিটেশনের স্টার্টিং আর এন্ডিং যেহেতু অপু আরও বলেন, ছেলেকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব, যেখানে আমাদেরকে কেউ চিনবে না। নতুন স্বামীকে নিয়ে সেখানেই সুখে শান্তিতে সংসার করতে চাই আমার হাতে। সো ঘেটে ঘরটাকেও আমি আবার কি করে সুন্দর করে একটা ফ্লাওয়ার বাস তৈরি করব, এটাও আমারই দায়িত্ব। তো বলা যেতে পারে যে অপু বিশ্বাসের নিউ ইয়ার রেজুলেশনের মধ্যে এটা আরেকটা হতে পারে যে যা কিছু ব্ল্যান্ডার হয়েছে বিগত বছরে, এই বছরটা একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমি অলরেডি গত বছর থেকে স্টার্ট করেছি আমার আসলে চিন্তাধারা, চলাফেরা, স্ট্যাটাস, এভরিথিং, সব কিছু আমি ওই ব্ল্যান্ডারটাকেই আসলে গুছাতে চাচ্ছি। আর বিশেষ করে শিল্পীদের যে কোনো স্টেটমেন্ট, সেটা লাইফ নিয়ে হোক, কোনো শিল্পীকে নিয়ে হোক, স্টেটমেন্টগুলো কিন্তু একটা আইডিওলজি হিসেবে দর্শকদের জন্য কাজ করে। কারণ আপনি অনেক অনেক মানুষের আয়োজন, আসলে মানে কোনো মানুষের অভিনেত্রী যদি বলতে। তবে আমি যেহেতু আইডলের কথাটা আপনি বললেন, আইডলের ক্ষেত্রে আমি এটুকু বলবো যে যেটাই আমি দর্শকদের কাছে ছড়াবো, এইটা যেন মানে মানে কি বলে, এটা যেন খুব সুন্দর হয়, খুব যেন সুন্দর ভাবে হয়। কারণ আমাকে এই যে আজকে আমরা একটা ব্র্যান্ডের সাথে আমাদের যুক্ত করে একটা ওপেনিং এ আমাদেরকে নিয়ে যাই, একটা সিনেমায় আমাকে একটা ক্যারেক্টার করে প্লে করছে, এটা কিন্তু যে দর্শকদের ভিতরে কিন্তু আমাদের সেই জায়গাটা, অবস্থাটা তৈরি করছে। যদি আমি একটা কাপড়ের দোকানে, ফ্যাশন হাউসে গিয়ে বলি যে এই ড্রেসটা খুবই সুন্দর, আমি পরেছি, আপনারাও পরেন, তখন কিন্তু 5টা মানুষ কিন্তু ড্রেসটা কিনবে তাদের টাকা দিয়ে। কেন? কারণ তার পছন্দের আর্টিস্ট করেছে এবং তাকে আইডলও মনে করে, পাশাপাশি অনুকরণ করারও চেষ্টা করে যে না, আমিও এরকম পরে এরকম হতে চাই। সেম থিং, আমি আসলে কি করব, কি শিক্ষাটা দিচ্ছি, আমার দ্বারা মানুষ কি পাচ্ছে, এই বিষয়টা আসলে আমাদের মানে স্ট্রংলি তৈরি করা দরকার। যেমন আমার খুব কাছের কিছু মডেলস আপুরা আছে, অনেক সময় আমাকে জিজ্ঞেস করে পারিবারিক বিষয়গুলো নিয়ে, যখন আমরা হয়তো একসাথে কাজ করি, যে অপু তুমি এত স্ট্রংলি কিভাবে থাকো, তখন আমি একটি কথা বলি যে দেখো, এক্সপেকটেশন এটা রাখা যাবে না, সেটা তোমার সন্তান পর্যন্ত না। আর যাদেরকে ঘিরে সব সময় বিগত ঝামেলাগুলো তৈরি হয়, সেটা হতে পারে হাজব্যান্ড, হতে পারে বয়ফ্রেন্ড বা মনের মানুষ, পছন্দের মানুষ, এক্সপেকটেশন রাখা যাবে না। এই কারণে রাখা যাবে না কারণ একটা মানুষ আমাকে ছিটকে ফেলে দিতেই পারে, অস্বাভাবিক কিছু না। পৃথিবীতে ভূমিকম্প হয়ে 10তলা বিল্ডিং 3 বছর ধরে বানানোর পর 3 মিনিটেও ভেঙে যেতে পারে। সো পৃথিবীর উপর কি আমি এখন রাগ করবো? রাগ করে কি পৃথিবী থেকে চলে যাব? সো এটা হচ্ছে ডেস্টিনি বা একটা কার্মা বলে কথা আছে। সো এই জায়গা থেকে আমি একটাই বলতে চাই, এটা কোনো উপদেশ না, এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, যে এক্সপেকটেশন রাখা যাবে না, দ্যাটস ইট। জীবন থেকে একদম জিরো এক্সপেকটেশন। এক্স্যাক্টলি। এটা সময়ের সাথে সাথে আসলে আমি একজন পরিণত অপু বিশ্বাসকে দেখছি, আসলে সেটার একটা প্রমাণ বোধ হয় এই স্টেটমেন্ট গুলোর মধ্যে থেকে আমি ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছি। এবং দর্শক যারা আছেন, আমার বোধ হয় কোথাও না কোথাও কেউ না কেউ অপু বিশ্বাসের মাঝে এই পরিবর্তনটা প্রত্যাশা করছিল। থ্যাংক ইউ। আচ্ছা, ব্র্যান্ড প্রমোটিং নিয়ে কিন্তু কথা বলছিলেন আপনি। এর মধ্যে অসংখ্য ব্র্যান্ডের সাথে কাজ করেছেন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রয়েছেন। ব্র্যান্ডের সাথে কাজ করা, সেই সাথে চলচ্চিত্রে একজন মুখ হয়ে ওঠা, দুইটা কি ডিফিকাল্ট নাকি একটা একটার সাথে কানেক্টেড? আমি যখন শুরুতে কাজ করছি, আমাদের 2007 থেকে পথ চলা, তখন থেকে 15 পর্যন্ত আমি কোনো